গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ডাব্লিউবিসিএস এর এক্সাম আসতে চলেছে, তার জন্য ডাব্লিউবিসিএস এ আসা প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো পলিটির ওপর থেকে, সেই কোশ্চেনগুলো আজকের সেটে রেখেছি। তো এইভাবে তোমাদের প্রত্যেকটা সেটে, যেমন আজকের সেটে 50টা কোশ্চেন রেখেছি, এইভাবে পরপর সেট 50টা করে কিন্তু তোমাদের এক্সামের আগে 2022 সাল থেকে 2002 সাল পর্যন্ত পলিটির ওপর থেকে ডাব্লিউবিসিএস যে কোশ্চেনগুলো এসেছিল সেগুলো কভার করানো হবে। তাহলে শুরু করছি আজকে তোমাদের ফার্স্ট সেট। আজকের সেটেও কিন্তু 50টা কোশ্চেন আছে। তো ফার্স্ট সেটের ফার্স্ট কোশ্চেন দেখো, যেটা তোমাদের ডাব্লিউবিসিএস 2017 সালে এক্সামে এসেছিল। স্টকহোম কনফারেন্স প্রেক্ষাপটে ভারত সরকার পরিবেশ ও পরিকল্পনা এবং সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করে কত সালে? পরিবেশ পরিকল্পনা এবং সমন্বয়কারী জাতীয় কমিটি স্টকহোম কনফারেন্সে 1972, 1980, 1985 না 1990 সালে? তো একদম অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে, স্টকহোমের যে কনফারেন্স হয়েছিল সেই কনফারেন্সে ভারত সরকার পরিবেশ পরিকল্পনা এবং সমন্বয়কারী জাতীয় কমিটি গঠন করেছিল 1972 সালে। অপশান নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখতেই পাচ্ছ ডাব্লিউবিসিএস 2017 কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল। যদি তোমরা চেক করতে চাও ডাব্লিউবিসিএস এর কোশ্চেন, তোমরা মোবাইল থেকে মানে গুগল থেকে ডাউনলোড করতে পারো, অথবা কোনো বই থেকে তোমরা পেতে পারো। সেখান থেকে দেখবে যে কোশ্চেনগুলো কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে দেওয়া হয়েছিল। চলে আসো পরের কোশ্চেনে। 29/11/1949 তারিখে ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হয়, তখন নিম্নলিখিত কোনটি অন্তর্ভুক্ত ছিল না? মৌলিক অধিকার, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি শাসন না জরুরি ব্যবস্থা? অর্থাৎ যখন সংবিধানটা গৃহীত হয় 29 নভেম্বর 1949 সালে, সেই টাইমে কোনটা সংবিধানে ছিল না? তো সংবিধানে ছিল না মৌলিক কর্তব্য, অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটি কিন্তু তখন সংবিধানে ছিল না। ফান্ডামেন্টাল ডিউটি এটাকে অ্যাড করা হয় কততম সংশোধনীর মাধ্যমে? মাথায় রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু এটাকে অ্যাড করা হয়। 42তম অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? এটা হয়েছিল 1976 সালে। তো 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য অর্থাৎ ফান্ডামেন্টাল ডিউটিসকে ভারতের সংবিধানের সাথে যুক্ত করা হয়েছিল। তো যখন এই 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সালে যুক্ত করা হয়, তখন টোটাল ফান্ডামেন্টাল ডিউটির সংখ্যার কথা ছিল, টোটাল ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা ছিল কিন্তু 10টা। কিন্তু এখন বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কটা? এখন বর্তমানে ফান্ডামেন্টাল ডিউটিসের সংখ্যা কিন্তু টোটাল 11টা। এটা কিন্তু মাথায় রাখবে। এইভাবে কোশ্চেন দিতে পারে, যখন ফান্ডামেন্টাল ডিউটিস অর্থাৎ মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়, তখন মৌলিক কর্তব্যের সংখ্যা কটা ছিল? তো মৌলিক কর্তব্যের সংখ্যা ছিল 10টা। তাহলে একটা যে মৌলিক কর্তব্য, লাস্ট যে 11তম মৌলিক কর্তব্য অ্যাড হলো, সেই 11th মৌলিক কর্তব্য কততম সংশোধনীর মাধ্যমে অ্যাড হয়েছে? এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা অ্যাড হয়েছে 86তম 86 অ্যামেন্ডমেন্টের মাধ্যমে অ্যাড হয়েছে। 86 অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছে? 2002 সালে হয়েছে। এবং বর্তমানে এই মৌলিক কর্তব্যের সংখ্যা কটা? 11টা। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, এই যে 42তম সংশোধনীর মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে, এটার সুপারিশ কোন কমিটি করেছিল? তো এটার সুপারিশ করেছিল শন সিং অ্যান্ড বার্মা কমিটি। শন সিং, শুধুমাত্র এইটাও থাকতে পারে এক্সামে, কারণ ম্যাক্সিমাম এক্সামে দেখা গিয়েছে যে শন সিং কমিটি এইটুকু দিয়েছে। আবার পুরো নামটাও থাকতে পারে শন সিং এবং বার্মা কমিটির সুপারিশে, এই দুটো কমিটির সুপারিশে কিন্তু মৌলিক কর্তব্যকে ভারতের সংবিধানে অ্যাড করা হয়েছে। মৌলিক কর্তব্য কততম আর্টিকেলে আছে? কোশ্চেন দিতে পারে। 51 এর আর্টিকেলে আছে। কততম পার্টে আছে মৌলিক কর্তব্য? মৌলিক কর্তব্য আছে পার্ট 4 এর এতে। চলে আসো পরবর্তী কোশ্চেন। বিশেষ অর্থনৈতিক অঞ্চল আইনটি ভারতীয় পার্লামেন্টে 2005 সালে অনুমোদন করে এবং ওই আইনটি বলবৎ হয় কত সালে? তো 2005 সালে অনুমোদন হয়েছিল এবং এই আইনটা বলবৎ হয়েছিল 2006 সালে। তো অপশান নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। তোমাদের কিন্তু পরপর এইভাবে কোশ্চেনগুলো রেখেছি, যে ফার্স্টে 2017, তারপর 2016, 2015, এইভাবে পরপর কোশ্চেন থাকবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে কোন কোশ্চেন কোন সালে এসেছিল সেগুলো কিন্তু পাশে তোমাদের লেখা আছে। তো 4 নম্বর কোশ্চেন দেখো, রাজ্যসভার চেয়ারম্যান হলেন কে? বিরোধী দলের নেতা, রাষ্ট্রপতির মনোনীত সদস্য, ভারতের উপরাষ্ট্রপতি না উপরের কোনোটি নয়? কে রাজ্যসভার চেয়ারম্যান? তো ইজি কোশ্চেন, এবং এর অ্যান্সার হবে ভারতের ভাইস প্রেসিডেন্ট উপরাষ্ট্রপতি হলেন রাজ্যসভার চেয়ারম্যান। বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতিকে জগদীপ ধনখড় হলেন বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি। চলে আসো পরের কোশ্চেনে।
ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নাগরিককে, বা কোশ্চেন এইভাবে দিতে পারে, ভারতের প্রথম নাগরিক কাকে বলা হয়? উচ্চতম ন্যায়ালয়ের প্রধান বিচারপতি, ভারতের রাষ্ট্রপতি, ভারতের উপরাষ্ট্রপতি, না লোকসভার অধ্যক্ষ? কে ভারতের প্রজাতন্ত্রের প্রথম নাগরিক? তো ভারতের প্রজাতন্ত্রের সব থেকে উপরে থাকে ভারতের রাষ্ট্রপতি, তো ভারতের রাষ্ট্রপতিই হলেন ভারতের প্রথম নাগরিক। তো অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা অন্যান্য যে কম্পিটিটিভ এক্সামগুলো হয় সেই এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, তো সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ ক্লাস কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। তো যে সমস্ত এক্সামের জন্য এখানে তোমাদের প্রিপারেশন করানো হয় সেই এক্সামগুলোর নাম দেখো এখানে লেখা আছে, ফুড এসআই, ডাব্লিউবিসিএস, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ। এগুলো মূলত পিএসসি কন্ডাক্ট করে, পাবলিক সার্ভিস কমিশন। তো এই পিএসসি মিলিয়ে, পিএসসির যে সমস্ত এক্সাম সেগুলো মিলিয়ে আমাদের ফার্স্ট ব্যাচ। সেকেন্ড ব্যাচ মূলত পুলিশের ব্যাচ, যেখানে তোমাদের কভার করানো হবে জেল পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল, এর পাশাপাশি ডাব্লিউপি এসআই, কেপি এসআই সার্জেন্ট, ডাব্লিউবিপি যে লেডি কনস্টেবলের তোমাদের প্রিলিমসের রেজাল্ট বেরোলো, তো লেডি কনস্টেবলের মেন্সের প্রিপারেশন, এছাড়া কেপি কনস্টেবল মেন্সের প্রিপারেশনের জন্য সেকেন্ড ব্যাচ। আর থার্ড ব্যাচ মূলত এসএসসি এর যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যেমন জিডি কনস্টেবল ফর্ম ফিল আপ এখন চলছে, এছাড়া সিজিএল, সিএসএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল। তো এগুলো মিলিয়ে আমাদের থার্ড ব্যাচ ওপেন করা আছে, এবং প্রত্যেকটা ব্যাচে কিন্তু রেগুলারলি লাইভ ক্লাস চলছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু সিলেবাস ওয়াইজ। তাই প্রত্যেককে বলছি, তোমরা যদি এই সমস্ত ব্যাচে অ্যাড হতে চাও বা এই সমস্ত গ্রুপে অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করানো হবে। মাথায় রাখবে, প্রত্যেকটা ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হবে, এবং তোমাদের অ্যাডমিশনের জন্যও কিন্তু কোনো রকম ফিস লাগবে না। আর লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং তোমরা পরবর্তীতে যে কোনো টাইমে ক্লাসগুলো দেখে নিতে পারবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে, তোমরা এখন যে চ্যানেলটাতে, যে ইউটিউব চ্যানেলে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই কিন্তু কম্পিটিটিভ এক্সামের জন্য জিকে জিএস, যারা কম্পিটিটিভ এক্সাম দাও তারা প্রত্যেকেই জানো, জিকে জিএস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এছাড়া সায়েন্সের 3টে সাবজেক্ট এবং স্ট্যাটিক জিকে জিএস, এর পাশাপাশি রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং অ্যান্ড ইংলিশ, এই ক্লাসগুলো সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ এই চ্যানেল থেকে, অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেল থেকে করতে পারবে। আর শুধুমাত্র ম্যাথের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, এটাও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল নতুন, চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। তো এই চ্যানেলে সম্পূর্ণ ম্যাথের প্রিপারেশন করানো হয়, এবং অলরেডি কিন্তু ম্যাথের প্রিপারেশনের জন্য ব্যাচ শুরু হয়ে গেছে, ম্যাথ ফাউন্ডেশন ব্যাচ। তাই প্রত্যেককে বলছি, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং নির্দিষ্ট এক্সামের জন্য, নির্দিষ্ট ব্যাচে যুক্ত হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার তাতে তোমরা আমাদেরকে জানাও, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে অ্যাড করিয়ে নেওয়া হবে, এবং সেখান থেকে গাইড করা হবে যে কিভাবে ক্লাসগুলো জয়েন করবে। চলে আসো পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। পার্লামেন্টে অর্থ বিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য নিম্নলিখিত কোনটি অপরিহার্য নয়? লোকসভার অনুমোদন, অর্থমন্ত্রীর অনুমোদন, রাজ্যসভার অনুমোদন, না ওপরের কোনটি নয়? এর মধ্যে কোনটা অপরিহার্য নয় পার্লামেন্টে অর্থ বিল অনুমোদনের জন্য? তো এর মধ্যে অপরিহার্য নয় যেটা, সেটা হবে রাজ্যসভার অনুমোদন, এটা কিন্তু অপরিহার্য নয়। অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ এই অর্থ বিল নিয়ে আসে কে? অর্থ বিল নিয়ে আসে কিন্তু সবসময় লোকসভা, মাথায় রাখবে। অর্থ বিল কোথায় পেশ করা হয়? এক্সামে কোশ্চেন দিয়েছে, অর্থ বিল সবসময় কিন্তু লোকসভাতে পেশ করা হয়, তারপর 14 দিনের জন্য রাজ্যসভার কাছে পাঠানো হয় অনুমোদন দেওয়ার জন্য। চলে আসো পরের কোশ্চেনে, 7 নম্বর কোশ্চেন, আইন শৃঙ্খলা নিম্নলিখিত কোন তালিকার অন্তর্ভুক্ত? যৌথ তালিকা, অর্থাৎ কনকারেন্ট লিস্ট ইংলিশে বলা হয়, রাজ্য তালিকা, স্টেট লিস্ট, কেন্দ্র তালিকা মানে সেন্ট্রাল লিস্ট, না ওপরের কোনোটা নয়? কোন তালিকার মধ্যে আইন শৃঙ্খলা এটা চলে আসে, মানে আইন শৃঙ্খলাটা এটা কোন তালিকার এখতিয়ারভুক্ত? তো আইন শৃঙ্খলা অবভিয়াসলি রাজ্য তালিকা অর্থাৎ স্টেট লিস্টের অন্তর্ভুক্ত, অপশন নাম্বার বি এর সঠিক অ্যান্সার। এখান থেকে কিছু ইনফরমেশন তোমাদের বলে দিই, এখান থেকে কোশ্চেন দিতে পারে। এই যে যৌথ তালিকা মানে 3টে লিস্ট আছে, 3টে লিস্ট কি কি? একটা হলো স্টেট লিস্ট, একটা হলো সেন্ট্রাল লিস্ট, আর একটা হলো কি কনকারেন্ট লিস্ট। কনকারেন্ট লিস্টকে বাংলাতে বলা হয় কি? যৌথ তালিকা। তো এই যে 3টে লিস্ট, এই 3টে লিস্টের ব্যাপারে বলা আছে কততম শিডিউলে,
কততম তফসিলিতে বলা আছে? তো মাথায় রাখবে শিডিউল নাম্বার 7, শিডিউল নাম্বার 7 শিডিউলে কিন্তু এটা বলা আছে এই তিনটে লিস্টের কথা। এবং এখান থেকে কোশ্চেন যেটা দেবে যে যখন সংবিধান প্রণয়ন হয়েছিল বা এই 7 শিডিউলে যখন এই লিস্টগুলো এন্টার করা হয়েছিল তখন স্টেট লিস্টে কতগুলো বিষয় ছিল? তখন স্টেট লিস্টে বিষয় ছিল 61টা। এখন স্টেট লিস্টে আরও 5টা বিষয় অ্যাড হয়েছে, অ্যাড হয়ে এখন স্টেট লিস্টে বিষয়ের সংখ্যা কটা? 66টা। একইভাবে সেন্ট্রাল লিস্টে বিষয়ের সংখ্যা ছিল কটা? সেন্ট্রাল লিস্টে বিষয়ের সংখ্যা ছিল এখানে, আচ্ছা এখানে একটুখানি ভুল হচ্ছে, স্টেট লিস্টে বিষয়ের সংখ্যা ছিল 66টা, এখন কমে হয়েছে 61টা। সেন্ট্রাল লিস্টে 97টা বিষয় ছিল, এখন 3টে বেড়েছে, বেড়ে হয়েছে কটা? 100টা। আর কনকারেন্ট লিস্টে আগে বিষয়ের সংখ্যা ছিল 47টা, এখন বেড়েছে, বেড়ে হয়েছে কটা? 52টা। অর্থাৎ কনকারেন্ট লিস্ট আর সেন্ট্রাল লিস্টে এই দুটোতে বেড়েছে, কিন্তু স্টেট লিস্টে জিনিসটা কমেছে, কারণ স্টেট লিস্টে আগের এখতিয়ারভুক্ত যে সমস্ত জিনিসগুলো ছিল সেখান থেকে তুলে নিয়ে সেগুলোকে হয় সেন্ট্রাল লিস্টে বা কনকারেন্ট লিস্টের আন্ডারে করা হয়েছে, সেই কারণে স্টেট লিস্টের বিষয় কিন্তু কমেছে। এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় যে সংবিধান প্রণয়নের সময় স্টেট লিস্টের বিষয় কটা ছিল? 66টা। যদি জানতে চাই বর্তমানে কটা আছে, বর্তমানে আছে 61টা। এগুলো কিন্তু মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেনে। ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা একস্তরীয়, দ্বিস্তরীয়, 3 স্তরীয় না 4 স্তরীয়? কোনটা এর সঠিক অ্যান্সার? আশা করি প্রিপারেশন মানে এক্সাম এসে গেছে, জাস্ট এখন তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কী কী এসেছিল সেটাই খালি আমি এখানে প্র্যাকটিস করাচ্ছি, যাতে করে যেগুলো তোমরা বাড়িতে পড়েছো সেগুলো একবার করে রিভাইজ হয়ে যায়। তো যাই হোক, এর অ্যান্সার তোমরা আশা করি জানো, অ্যান্সার হবে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা হলো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। এখান থেকে একটা কোশ্চেন দেবে যে ভারতের প্রথম পঞ্চায়েতের গঠন হয়েছিল কোথায়? তো ভারতের প্রথম পঞ্চায়েতের গঠন হয়েছিল 2 অক্টোবর। 2 অক্টোবর কত? 2 অক্টোবর 1969 সালে। তো 1969 সালে 2 অক্টোবরে কোথায়? রাজস্থানের, রাজস্থানের কোথাও নাগৌর জেলা, রাজস্থানের নাগৌর জেলাতে প্রথম ভারতের পঞ্চায়েতের গঠন হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা কিন্তু মাথায় রাখবে। চলে আসো পরের কোশ্চেনে। ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারার সাহায্যে অনুদান ব্যবস্থা আছে? মানে কোন কোন ধারায়, এখানে তো দুটো ধারা দিয়েছে, 3টে ধারায় কিন্তু অনুদান ব্যবস্থার কথা বলা আছে। তো এর মধ্যে কোন দুটো সঠিক হবে, যে কোন ধারা দুটোতে অনুদান ব্যবস্থার কথা বলা আছে? তো এখানে কারেক্ট অ্যান্সার হবে 275 আর 282 নম্বর ধারাতে অনুদানের কথা বলা আছে। তো অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। তো ভারতের কটা ধারায়? ভারতের সংবিধানের 3টে ধারায়। 3টে ধারা কি কি? একটা এখানে বলাই আছে 275, একটা বলা আছে 282, আর একটা ধারা যেটা এখানে বলা নেই সেটা হবে 273 নম্বর ধারা। তো 273, 275 এবং 282 তিনটে ধারাতেই কিন্তু কেন্দ্র সরকার রাজ্য সরকারকে অনুদান দেয়, অর্থাৎ অনুদানের কথা বলা আছে। চলে আসো পরের কোশ্চেন, 10 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় একটি সমনীতি ভিত্তিক সিভিল কোড প্রণয়নের কথা বলা আছে, বা সিভিল কোডের কথা বলা আছে ভারতের সংবিধানের কোন ধারায়? তো সিভিল কোডের কথা বলা আছে ডিপিএসপি তে। এটাও কিন্তু কোশ্চেন দেবে যে কোন পার্টে বলা আছে। পার্ট যদি জানতে চায় তখন অ্যান্সার হবে কি? পার্ট নাম্বার 4-এ বলা আছে। এবং কিসের মধ্যে বলা আছে? ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, এই ডিপিএসপির মধ্যে বলা আছে সিভিল কোড। তো ডিপিএসপির মধ্যে কোন ধারায় বলা আছে, অর্থাৎ কোন আর্টিকেলে বলা আছে? তো এটা বলা আছে 44 নম্বর আর্টিকেলে বলা আছে ইন্ডিয়ান সিভিল কোডের কথা। তো অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। 2016 সালে WBCS এর এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে আসো পরের কোশ্চেনে। আর তোমাদের যে এক্সট্রা ফ্যাক্টগুলো করানো হচ্ছে এগুলো কিন্তু খাতায় অবশ্যই নোট ডাউন করবে, এখান থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন দিতে পারে। চলে আসো পরের কোশ্চেন। লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটি, একে শর্টে এইভাবেও দিতে পারে পিএসি, প্যাক। প্যাকের ফুল ফর্ম হলো পাবলিক অ্যাকাউন্টস কমিটি। এর সদস্য সংখ্যা কতজন? 7 জন, 10 জন, 15 জন না 20 জন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বহুবার কিন্তু পিএসসির এক্সাম, WBCS এর এক্সাম 2 থেকে 3 বার কিন্তু রিপিট হয়েছে কোশ্চেনটা। তো এর অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে 15 জন সদস্য থাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির। তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটির বলেছে কি
এখানে লোকসভা সদস্য সংখ্যা থাকে 15 জন। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে যদি কোশ্চেন দেয় কতজন সদস্য থাকে, তখন অ্যান্সার হবে 22 জন সদস্য থাকে। এই 22 জন সদস্যের মধ্যে লোকসভা এবং রাজ্যসভা থেকে কিন্তু লোক আসে। তো লোকসভা থেকে আসে কতজন? লোকসভা থেকে আসে 15 জন, আর রাজ্যসভা থেকে আসে বাকি যেগুলো পড়ে আছে, অর্থাৎ 7 জন আছে রাজ্যসভা থেকে। তো এইভাবেও কোশ্চেন দিতে পারে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কতজন মেম্বার রাজ্যসভা থেকে আসে। তো অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে 7 জন মেম্বার রাজ্যসভা থেকে আসে। এখান থেকে আরেকটা কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে তোমাদের দিয়েছে। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো পাবলিক সার্ভিস কমিশনের, তো সেখানে দেখবে যে পাবলিক অ্যাকাউন্টস কমিটির যিনি চেয়ারম্যান হন তিনি কে হন। অপশানে থাকবে লোকসভার স্পিকার, অপশানে থাকবে ভারতের রাষ্ট্রপতি, ভারতের প্রাইম মিনিস্টার, আর 4th নাম্বার অপশান মানে অপশান নাম্বার ডিতে থাকবে অপোজিট পার্টির মেম্বার, অর্থাৎ অপোজিশন পার্টি। তো অ্যান্সার কি হবে? অপোজিশন পার্টি। অর্থাৎ এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি এর যে চেয়ারম্যান, সেই চেয়ারম্যান কোথা থেকে বিলং করবে? করবে অপোজিশন পার্টি থেকে। মানে যে অপোজিশন পার্টি, রুলিং পার্টির যে সব থেকে মোস্ট অপোজিশন পার্টি যে ভোট পেয়েছে, সেই অপোজিশন পার্টি থেকেই কিন্তু পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান থাকবে। এবং বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে নাম মাথায় রাখবে অধীর রঞ্জন চৌধুরী। অধীর রঞ্জন চৌধুরী ইনি হলেন বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য। চলে আসো পরবর্তী কোশ্চেনে। আইন প্রণয়নের জন্য যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কত? এক্ষুনি বলছিলাম 2017 সালের কোশ্চেন যখন করাছিলাম ডাব্লিউবিসিএস এ, আর ডাব্লিউবিসিএস 2016 সালের কোশ্চেনেই দেখতে পাচ্ছ, সেখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দিয়ে দিয়েছে। তো আইন প্রণয়নের সময় দেখো এখানে বলেই দিয়েছে, আইন প্রণয়নের সময় যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত বিষয় সংখ্যা কটা? তো যুগ্ম তালিকার বিষয় সংখ্যা হবে 47টা, অপশন বি এর কারেক্ট অ্যান্সার। আর বর্তমানে কটা? বর্তমানে কিন্তু 52টা। তো কোশ্চেন দেখবে বর্তমান জানতে চাইছে না আইন প্রণয়নের সময় জানতে চাইছে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভারতের সংবিধান কোন অংশে নাগরিকত্ব সম্বন্ধে নির্দেশাবলী রয়েছে? তো ভারতের সংবিধানের কোন অংশে মানে কততম আর্টিকেলে নাগরিক সম্বন্ধে কততম পার্টে, এখানে কোন অংশে বলেছে, তো অংশকে ইংরেজিতে কি বলা হয়? পার্ট। কততম পার্টে নাগরিকত্ব অর্থাৎ সিটিজেনশিপ কথা বলা হয়েছে? তো এটা বলা হয়েছে পার্ট নাম্বার 2তে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখান থেকে মাথায় রাখবে ভারতের যে নাগরিকত্ব বা সিটিজেনশিপ, সেটা কিন্তু সিঙ্গেল সিটিজেনশিপ, অর্থাৎ ভারতের যে সিটিজেনশিপ সেটা কিন্তু এক কেন্দ্রিক, সিঙ্গেল সিটিজেনশিপ। আর এই সিঙ্গেল সিটিজেনশিপ এই যে কনসেপ্টটা, এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে, মাথায় রাখবে, ব্রিটেনের সংবিধান থেকে, অর্থাৎ ইউকের সংবিধান থেকে। আর এই সিটিজেনশিপ অ্যাক্ট কবে পাস হয়? বহুবার কোশ্চেন দিয়েছে, সিটিজেনশিপ অ্যাক্ট এটা কবে পাস হয়? এটা সর্বপ্রথম পাস হয় 1955 সালে। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভারতের সংবিধানের পুরোপুরি যুক্তরাষ্ট্র নয়, পুরোপুরি এক কেন্দ্রিকও নয়, কিন্তু এটি হলো উভয়ের সমন্বয়, এই উক্তিটা কে করেছেন? জওহরলাল নেহেরু, ডি বাসু, ডক্টর আম্বেদকর না রাজেন্দ্র প্রসাদ? এই উক্তিটা কে করেছেন? তো এই উক্তিটা করেছেন দুর্গা দাস বাসু, অর্থাৎ ডি বাসু এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। 15 নম্বর কোশ্চেন। ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানোর কথা বলা হয়েছে, অর্থাৎ আনটাচেবিলিটি? এইটা কত নম্বর ধারায় বলা হয়েছে? তো এটা অবভিয়াসলি বলা হয়েছে ফান্ডামেন্টাল রাইটসে। ফান্ডামেন্টাল রাইট এটা কততম আর্টিকেল থেকে কততম আর্টিকেলের মধ্যে আসে? এটা আসে আর্টিকেল 12 থেকে আর্টিকেল নাম্বার 35-এর মধ্যে। ফান্ডামেন্টাল রাইট এটা কততম পার্টের মধ্যে আসে? তো এটা আসে পার্ট নাম্বার 3-তে। এবং এই ফান্ডামেন্টাল রাইটের মধ্যেই 17 নম্বর আর্টিকেলেই বলা আছে আনটাচেবিলিটি, অর্থাৎ অস্পৃশ্যতার অবলুপ্তি ঘটানোর কথা। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। নিম্নলিখিত কার সম্মতি ছাড়া পার্লামেন্টের কোনো অর্থ বিল পেশ করা যায় না? কার সম্মতি ছাড়া পার্লামেন্টে কোনো অর্থ বিল পেশ করা যায় না? ভারতের প্রধানমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ, ভারতের রাষ্ট্রপতি না কেন্দ্রীয় অর্থমন্ত্রী? কার সম্মতি ছাড়া পার্লামেন্টে অর্থ বিল
পেশ করা যায় না। তো এটা অবভিয়াসলি হবে, এক্ষুনি বললাম যে অর্থ বিল সবসময় কিন্তু পেশ করা হয় লোকসভায়। তো লোকসভার অধ্যক্ষের পারমিশন কিন্তু অবভিয়াসলি দরকার। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে ধর্ম, জাতি, বর্ণ, ভাষা এগুলো কোনোটির ভিত্তিতে রাষ্ট্র কর্তৃক সরাসরি পরিচালিত বা রাষ্ট্রের আর্থিক সহায়তা প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো নাগরিককে ভর্তি হওয়ার সুযোগ লাভের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না? এটা কততম আর্টিকেলে বলা হয়েছে? তো এটাও কিন্তু তোমাদের ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আসে। তো ফান্ডামেন্টাল রাইটসের কততম আর্টিকেলে এই কথাটা বলা হয়েছে? এটা বলা হয়েছে 29 নম্বর আর্টিকেলে। অপশান ডি এর সঠিক অ্যান্সার হবে। এখনও যে 3-4 দিন টাইম আছে তার মধ্যে বলছি ফান্ডামেন্টাল রাইটে যে কটা আর্টিকেল আছে সেই আর্টিকেলে কি কি বলা আছে সেগুলো কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে, ভালোভাবে দেখে যাবে, কারণ এখান থেকে এই ফান্ডামেন্টাল রাইট থেকে অবশ্যই 1 থেকে 2টো করে কোশ্চেন কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারায় ভারতের নাম ও ভূখণ্ডকে নির্দেশ করা হয়েছে? এটা কোন ধারায় মানে কোন আর্টিকেলে নির্দেশ করা হয়েছে? তো এটা নির্দেশ করা হয়েছে আর্টিকেল নাম্বার 1-এ, অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের সংবিধানের কোন ধারায় গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থা কার্যকারী করার কথা বলা হয়েছে? তো গ্রামীণ পঞ্চায়েতের কথা কার্যকারী কথা বলা হয়েছে আর্টিকেল নাম্বার 40-এ, এটাও ডিপিএসপির মধ্যে পড়ে। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানে কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অনুকূল্যে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে সেখানে কোনো ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না? তো দেখতেই পাচ্ছ যে ফান্ডামেন্টাল রাইট থেকে ডাব্লিউবিসিএস 2016-তে কিন্তু 3টে কোশ্চেন এখানে পরপর তোমরা দেখতে পেলে। তো এর অ্যান্সার কি হবে? ইজি অ্যান্সার হবে 28 নাম্বার আর্টিকেলে। অপশন নাম্বার ডিতে এর সঠিক অ্যান্সার। 29 নম্বর আর্টিকেলে কি বলা ছিল যে সরকারি সহায়তাপ্রাপ্ত কোনো যদি ধর্মীয় প্রতিষ্ঠান বা কোনো ধর্মীয় যদি স্কুল হয় সেখানে কিন্তু অন্য ধর্মের মানুষ যদি সেখানে ভর্তি হতে চায় তাদের কিন্তু বঞ্চিত করা যাবে না। আর এখানে কি বলা আছে? এখানে 28 নম্বর আর্টিকেলে বলা আছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়ে থাকে ধর্মীয় শিক্ষা, যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সেখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় শিক্ষা প্রদান করা যাবে না, এটা বলা আছে কত? 28 নম্বর আর্টিকেলে। চলে আসো পরের কোশ্চেন। এটাও কিন্তু ডাব্লিউবিসিএস 2016-তে এসেছিল। ভারতের সংবিধানের কোন ধারা অনুযায়ী নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার খর্ব করা যায় না? তো তাহলে দেখতেই পাচ্ছ ডাব্লিউবিসিএস 2016-তে কিন্তু 4টে কোশ্চেনই ফান্ডামেন্টাল রাইট থেকে চলে এসছে। এই কারণে বারবার বলছি ফান্ডামেন্টাল রাইটের মধ্যে যে আর্টিকেলগুলো আছে 12 থেকে 35, সেই আর্টিকেলে কি কি বলা আছে। এছাড়া আর্টিকেল 1 থেকে বলবো 1 থেকে তোমরা 50 পর্যন্ত এইগুলো একদম থুরুলি মুখস্থ করে যাবে। প্রেসিডেন্টের আর্টিকেল, উপরাষ্ট্রপতির আর্টিকেল, আর ওদিকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট আর ক্যাগ, এই আর্টিকেলগুলো, আর ন্যাশনাল ইমার্জেন্সি তার যেগুলো আছে ইমার্জেন্সির মধ্যে যে 3টে আর্টিকেল আছে 352, 356 আর 360 আর 370 ধারা, 371 ধারা, এই ধারাগুলো পড়ে যাবে। এর মধ্যে থেকেই তোমরা অন্তত কমপক্ষে 2 থেকে 3টে কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। তো 21 নম্বর কোশ্চেন দেখো। ভারতের সংবিধানে কোন ধারা অনুযায়ী নাগরিকদের বাক স্বাধীনতার অধিকার খর্ব করা যায় না? এই বাক স্বাধীনতার অধিকার এটা কত নম্বর ধারাতে বলা আছে সেটাই অ্যাকচুয়ালি জানতে চাইছে। সেটা বলা আছে আর্টিকেল নাম্বার 19-এ। তো অপশন নাম্বার ডি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। 17 নম্বরেতে কি বলা আছে? 17 নম্বরে বলা আছে অস্পৃশ্যতা, আনটাচেবিলিটি কথা বলা আছে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে? 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর না 13 নম্বর? কোন ধারাতে ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে? তো এই ব্যাখ্যাটা দান করা হয়েছে 12 নম্বর ধারাতে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। ভারতের সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধের মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তার ধর্মীয় এবং সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা এবং পরিচালনা অধিকার থাকবে? এটা কত নম্বর আর্টিকেলে বলা হয়েছে? তো এটা বলা হয়েছে 25 নাম্বার আর্টিকেলে। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট, এটা বলা হয়েছে 26 নাম্বার আর্টিকেলে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরবর্তী কোশ্চেন। রাজ্য আইনসভার ওপরের কক্ষটার নাম কি? ইজি কোশ্চেন। লোকসভা, রাজ্যসভা, বিধানসভা না বিধান পরিষদ? তো রাজ্য আইনসভার উচ্চ কক্ষ নাম হলো রাজ্যসভা। অপশন বি
এর কিন্তু সঠিক অ্যান্সার। আচ্ছা, এখানে তোমাদের একটা জিনিস বলে দিই, যেখান থেকে অনেক কোশ্চেন তোমাদের আসে, জাস্ট ছবি আঁকিয়ে দেখিয়ে দেবো, সেটা কিন্তু মাথায় রাখবে। ছবিটা মাথায় রাখলে ইজিলি তোমরা সেই কোশ্চেনগুলো, এখান থেকে বহু কোশ্চেন আসে, তো প্রত্যেকটা কোশ্চেন অ্যান্সার তোমরা একদম ইজিলি করতে পারবে। তো এখানে দুটো আমি বৃত্ত আঁকলাম, বৃত্তকে দুটো ভাগে ভাগ করে নিলাম। তো বৃত্তকে দুটো ভাগে ভাগ করার এই ফার্স্ট বৃত্তকে আমি সেন্ট্রাল মানে কেন্দ্র সরকার, আর দ্বিতীয় বৃত্তটাকে আমি স্টেট সরকার মানে রাজ্য সরকার হিসেবে ডিনোট করছি। তো সেন্ট্রালের গভর্নমেন্টের যে দুটো কক্ষ থাকে, একটা থাকে রাজ্যসভা আর একটা থাকে কি লোকসভা। তো লিখলাম একইভাবে স্টেটে থাকে বিধানসভা আর একটা থাকে বিধান পরিষদ। লোকসভার যিনি হেড হন তিনি প্রাইম মিনিস্টার হন, তো পিএম কে আমি এখানে বসালাম। আর বিধানসভার যিনি হেড হন তিনি হন চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী। এবার এখানে আমি লিখছি প্রেসিডেন্ট, মানে সেন্ট্রালের সর্বোপরি থাকেন প্রেসিডেন্ট, আর এখানে লিখছি গভর্নর। এবার একটা জিনিস খেয়াল করো, রাজ্যসভা কি? রাজ্যসভা সেন্ট্রালের সব থেকে উচ্চ কক্ষ। একইভাবে যদি স্টেটের উচ্চ কক্ষ বলা হয় তখন হবে কি বিধান পরিষদ স্টেটের উচ্চ কক্ষ। তাহলে এখান থেকে রাজ্যসভা থেকে বিধান পরিষদ আমি এখানে একটা দাগ টানলাম, আরেকটা দাগ টানছি আমি, কালারটা চেঞ্জ করে নিই, লোকসভা থেকে বিধানসভা পর্যন্ত। তো লোকসভা থেকে আর বিধানসভা পর্যন্ত যে দাগটা টেনেছি এখানে আমি এজ লিখবো, কত এজ লিখবো 25 বছর, 25 ইয়ার। কেন লিখলাম? কোশ্চেন এখান থেকে দেয় যে লোকসভার একজন মেম্বার হতে গেলে বা বিধানসভার একজন মেম্বার হতে গেলে মিনিমাম বয়স, মিনিমাম এজ কত দরকার? 25 বছর মিনিমাম এজ দরকার। একইভাবে যদি কোশ্চেন দেয় রাজ্যসভা বা বিধান পরিষদের একজন মেম্বার হতে গেলে বয়স কত থাকতে হবে? তো বয়স হতে হবে 30 বছর। আর প্রেসিডেন্ট এবং গভর্নর হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে কত বছর? ন্যূনতম বয়স হতে হবে 35 বছর। বহুবার এখান থেকে কোশ্চেন দিয়েছে এবং ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে। এখান থেকে আরেকটা কোশ্চেন এইভাবেও দিতে পারে যে প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার এবং চিফ মিনিস্টার হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? তো দেখো প্রাইম মিনিস্টারকে কোন ঘরে লিখেছি? লোকসভার ঘরে। তো লোকসভার ঘরে লোকসভার বয়স কত? লোকসভার বয়স হতে গেলে 35 বছর হতে হবে, বা বিধানসভার মেম্বারের বয়স হতে গেলে ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। সুতরাং চিফ মিনিস্টার বা প্রাইম মিনিস্টার হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে? ন্যূনতম বয়স 25 বছর হতে হবে। এই চারটা খাতায় এঁকে রাখবে, ইজিলি কিন্তু জিনিসগুলো মাথায় থাকবে। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে যে ভারতীয় নাগরিক হিসাবে কত বছর বয়স থেকে একজন ভারতীয় নাগরিক ভোট প্রদান করতে পারে? তো ভোট প্রদান করতে পারবে 18 বছর বয়স থেকে। চলে আসে পরের কোশ্চেন, রাজ্যসভার সাংবিধানিক প্রধানকে? লোকসভার সঞ্চালক, ভারতের রাষ্ট্রপতি, অপশন নাম্বার সি ভারতের প্রধানমন্ত্রী, অপশন নাম্বার ডি ভারতের উপরাষ্ট্রপতি। এর মধ্যে কে রাজ্যসভার সাংবিধানিক প্রধান? তো রাজ্যসভার সাংবিধানিক প্রধান হলেন ভারতের উপরাষ্ট্রপতি। এক্ষুনি বললাম যে উপরাষ্ট্রপতি কিন্তু রাজ্যসভার চেয়ারম্যান। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার। দেখতেই পাচ্ছ 2017 সালেও কোশ্চেনটা দিয়েছিল, 2015 সালেও কিন্তু কোশ্চেনটা দিয়েছে। আচ্ছা, এখানে আগের কোশ্চেনে কিছু ফ্যাক্ট ডিসকাস করার দরকার ছিল, এখানে ডিসকাস করে দিচ্ছি আমি। আচ্ছা, নেক্সট পেজে ডিসকাস করছি যে বিধান সভা, আচ্ছা যাই হোক, বিধান পরিষদ আচ্ছা ডিসকাস করে দিই। বিধান পরিষদটা এখানে ডিসকাস করে দিচ্ছি। বিধান পরিষদ গঠনের কথা বলা আছে কত নম্বর ধারায়? বলা আছে 169 নম্বর ধারায়। পশ্চিমবঙ্গে বিধান পরিষদ গঠনের কথা বলা হয়েছে, কিন্তু এখনো বিধান পরিষদ গঠন হয়নি। যখন গঠন করা হবে তখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে সেটা কিন্তু আমরা আপডেট করে দেবো। তো বিধান পরিষদ গঠনের কথা বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে 169 নম্বর আর্টিকেলে। একে কি বলা হয়? একে বলা হয় রাজ্যের উচ্চ কক্ষ। কি বলা হয়? রাজ্যের উচ্চ কক্ষ। যেমন এক্ষুনি বললাম এই যে ছবিটা একে, যে সেন্ট্রালের অর্থাৎ কেন্দ্রের উচ্চ কক্ষ তাকেই বলা হয় কি রাজ্যসভা, তেমনি রাজ্যের উচ্চ কক্ষকে বলা হয় কি রাজ্যের উচ্চ কক্ষ। রাজ্যের উচ্চ কক্ষকে বলা হয় বিধান পরিষদ। এর মিনিমাম এজ এক্ষুনি বললাম 30 বছর। এখানে দেখো মিনিমাম এজ কত? মিনিমাম এজ 30 বছর এর মেম্বার হতে গেলে।
এর ক্যাপাসিটি কত হয় এই বিধান পরিষদের, এখান থেকে কিন্তু কোশ্চেন দেবে, সেই কারণেই কিন্তু এটা আমি ডিসকাস করে দিচ্ছি। তো বিধান পরিষদ, যেহেতু পশ্চিমবঙ্গে বিধান পরিষদ গঠনের কথা চলছে, সেই কারণে এখান থেকে কোশ্চেন দিতে পারে। তো বিধান পরিষদ গঠনের ক্ষেত্রে এর যে ক্যাপাসিটি এটা কি হতে হবে, বিধানসভার কিন্তু 1/3 অংশের বেশি হতে হবে। বিধানসভার 1/3 অংশের বিধানসভায় যতগুলো মেম্বার আছে তার থেকে তার যে 1/3 অংশ তার থেকে বেশি মেম্বার হতে হবে, এবং এর পাশাপাশি দেখতে হবে যেন 40-এর বেশি মেম্বার হয়, কারণ এমন অনেক রাজ্যের বিধানসভা আছে যাকে 1/3 দিয়ে ভাগ করলে 40-এর কম হয়। তো সেই কারণে এখানে দুটো শর্ত, 40-এর বেশি হতে হবে, ন্যূনতম 40 হলে হবে না, 40-এর বেশি হতে হবে, এবং এর পাশাপাশি বিধানসভায় যতগুলো মেম্বার আছে তার 1/3 অংশের বেশি হতে হবে। রাজ্যের যে বিধানসভা বা যাকে রাজ্যের উচ্চকক্ষ বলা হয়, বিধান পরিষদ যাকে রাজ্যের উচ্চকক্ষ বলা হয়, এর মেয়াদকাল কতদিন থাকে, এর মেয়াদকাল থাকে 6 বছর, এবং একই রকম রাজ্যসভার যেমন মেয়াদকাল, বিধান পরিষদের মেয়াদকালও সেম 6 বছর করে, এবং প্রতি 2 বছরে কিন্তু 1/3 অংশ করে মেম্বার রিটায়ার হয়, অর্থাৎ অবসর নেয়। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের যে রেল বাজেট, এই রেল বাজেট হলো কেন্দ্রীয় সাধারণ বাজারের একটা অংশ, রাজ্য সাধারণ বাজারের একটা অংশ, কেন্দ্রীয় সাধারণ বাজেট থেকে আলাদা, উপরিক্ত কোনোটা নয়। তো রেল বাজেট কিন্তু কেন্দ্রের যে সাধারণ বাজেট তার থেকে আলাদা হয়, অর্থাৎ রেল বাজেট দেখবে আলাদাভাবে পেশ করা হয়। তো অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানের নাম কি? কেএমসি, কেসি, কেএমডিএ না কেআইটি? কলকাতা নগর নিগম, কলকাতা নিগম, কলকাতা নগর উন্নয়ন আধিকারিক না কলকাতা উন্নয়ন ট্রাস্ট? কোনটা হবে কলকাতা শহরের স্থানীয় স্বায়ত্ত শাসনমূলক প্রতিষ্ঠানের নাম? তো অবভিয়াসলি হবে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন। অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। WBCS 2015 কিন্তু কোশ্চেনটা দিয়েছিল। এখান থেকে যে কোশ্চেনটা বারবার এক্সামে দিয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কলকাতা মিউনিসিপ্যালের প্রথম মেয়র কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রথম মেয়র কে ছিলেন? তো প্রথম মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস, CR দাস। কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, খাতায় অবভিয়াসলি কিন্তু নোট ডাউন করে রাখবে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের গণতন্ত্রের পদ্ধতিটি হলো দ্বিদলীয় ও সংসদীয়, বহুদলীয় ও সংসদীয়, রাষ্ট্রপতি প্রধান সরকার না উপরোক্ত কোনোটা নয়? তো ভারতের গণতন্ত্রের যে পদ্ধতি সেটা বহুদলীয়, কারণ বহু পার্টি আছে ভারতে। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, 29 নম্বর কোশ্চেন। রাজ্যের আইনসভার একটি বিল আইনে রূপান্তরিত হয় যখন বিধানসভার সঞ্চালক তাতে সই করে? অপশন বি, রাজ্যের রাজ্যপাল তাতে সই করে? অপশন সি, রাজ্যের মুখ্যমন্ত্রী তাতে সই করে? অপশন নাম্বার ডি, রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী তাতে সই করে? তো রাজ্য আইনসভা, এখানে কিন্তু স্টেটের কথা বলা হয়েছে, নট সেন্ট্রাল। তো রাজ্য আইনসভায় একটা বিল আইনে রূপান্তরিত হয় কখন? যখন রাজ্যের যিনি হেড, রাজ্যের হেডকে, রাজ্যের হেড গভর্নর, তো গভর্নর যখন তাতে সই করবে তখন কিন্তু সেই বিলটা আইনে রূপান্তরিত হবে। তো অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। একজন রাজ্যসভা সদস্যের কার্যকালের মেয়াদ হলো কত বছর? এক্ষুনি আলোচনা করলাম, অ্যান্সার হবে 6 বছর। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এখানে রাজ্যসভার প্রসঙ্গ যেহেতু আসলে, এখান থেকে আরো কিছু ফ্যাক্ট তোমাদের ডিসকাস করে দিই। রাজ্যসভার টোটাল সিট যদি কোশ্চেন দেয়, রাজ্যসভার টোটাল সিট কটা, টোটাল আসন সংখ্যা কটা? তো রাজ্যসভার টোটাল আসন সংখ্যা 250টা, মাথায় রাখবে। এই 250টার মধ্যে 238 জন হয় কি ইলেক্টেড মেম্বার, মানে নির্বাচিত হয়। কোশ্চেন এইভাবে দিয়েছে যে রাজ্যসভার কতজন মেম্বার নির্বাচিত মেম্বার? তো 238 জন হলো ইলেক্টেড মেম্বার, আর বাকি যে 12 জন, এই 12 জন হলো নমিনেটেড, অর্থাৎ রাষ্ট্রপতি কিন্তু এদেরকে নমিনেট করে। তো নমিনেটেড মেম্বার হলো 12 জন, 238 জন হলো ইলেক্টেড মেম্বার। এবার কোশ্চেন এখান থেকে যেটা দেবে যে বর্তমানে রাজ্যসভার অ্যাট প্রেজেন্ট রাজ্যসভার মেম্বারের সংখ্যা কটা? তো রাজ্যসভার টোটাল মেম্বারের সংখ্যা এখন বর্তমান হলো 245টা। এবং এই যে ইলেক্টেড মেম্বার স্টেট এবং ইউটি, মানে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে কিন্তু এরা আসবে। চলে আসো পরের কোশ্চেনে। কোন দশকে ভোট দান
ন্যূনতম বয়স ভারতে 21 বছর থেকে কমিয়ে 18 বছরে করা হয়। এটা কোন সালে করা হয়েছিল? তো এটা করা হয়েছিল 1989 সালে। 1989 সালে। তো এটা কোন দশক হবে? তো অ্যান্সার হবে অপশন সি, 1980-র দশকে। কারণ 1980-র দশকের মধ্যেই আসবে, তো অপশন সি এর সঠিক অ্যান্সার। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করে 1990-এর মধ্যে ঢুকিয়ে দেয়, তো অ্যান্সার হয়ে যায় ভুল। তো মাথায় রাখবে 1989 সাল এটা কোন দশকের মধ্যে? এটা হবে 1980 দশকের মধ্যে। তো এই 1989 সালে ভোটিং এজ কিন্তু 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে। কততম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার এক্সামে দিয়েছে। 61তম, 61st অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সংশোধনটা করা হয়েছে। এবং এই টাইমে যখন এই 21 বছর থেকে ভোটিং এজ কমিয়ে 18 বছর করা হয়েছিল, তখন ভারতের প্রাইম মিনিস্টার কে ছিলেন? এটাও কিন্তু এক্সামে কোশ্চেন দিয়েছে। তো তখন ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন ভিপি সিং। চলে আসো পরের কোশ্চেন। কেন্দ্র রাজ্যের মধ্যে কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ প্রদায়ক ভারতীয় প্রতিষ্ঠানটির নাম কি? আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবভিয়াসলি কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছে, বা আদার্স পিএসসির যে সমস্ত এক্সাম, যেমন ফুড এসআই আছে, পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এই সমস্ত এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদেরকে তোমরা শেয়ার করতে পারো এই ক্লাসের লিঙ্কগুলো। আর ক্লাস যদি ভালো লাগে, ক্লাসের কোশ্চেনগুলো যদি তোমার হেল্পফুল হয়, অবভিয়াসলি কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে। তো এখানে দেখো অপশন কি কি আছে? পরিকল্পনা কমিশন, অর্থ কমিশন, লোকসভা না রাজ্যসভা। তো কেন্দ্র রাজ্যের মধ্যে কর বন্টন, যেটা কর থেকে প্রাপ্ত টাকার বিভাজনের বিষয়ে উপদেশ প্রদায়ক ভারতের প্রতিষ্ঠানের নাম কি? তো প্রতিষ্ঠানের নাম কি হবে? প্রতিষ্ঠানের নাম হবে অর্থ কমিশন, কিন্তু এই কর বন্টন করে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে যে অর্থ কমিশন, এই যে ফাইন্যান্স কমিশন, এই ফাইন্যান্স কমিশনের মেম্বার কটা, টোটাল মেম্বারের সংখ্যা কটা? তো ফাইন্যান্স কমিশনের টোটাল মেম্বারের সংখ্যা 5 জন, এর মধ্যে একজন হেড থাকে, অর্থাৎ 4+1। তো চেয়ারম্যান কে? তো চেয়ারম্যান হলেন, মাথায় রাখবে চেয়ারম্যানের নাম হলো এন কে সিং। বর্তমানে চেয়ারম্যান হলেন এন কে সিং। এক্সামে কিন্তু কোশ্চেন আসতে পারে। চলে আসো পরের কোশ্চেনে। লোকসভার বিরোধী দলের নেতা নিম্নলিখিতগুলির মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? লোকসভার বিরোধী দলের নেতা নিম্নলিখিতের মধ্যে কার সমান পদমর্যাদা ভোগ করেন? কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল, রাজ্যের উচ্চ ন্যায়ালয়ের বিচারক, উচ্চতম ন্যায়ালয়ের বিচারক। কার সম পদমর্যাদা সম্পন্ন সে সুবিধা ভোগ করে? তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কেন্দ্রীয় মন্ত্রীর সমপদমর্যাদা মূলক সুবিধা কিন্তু সে ভোগ করে। তো অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। দেখতেই পাচ্ছ ডাব্লিউবিসিএস 2015-এর কিন্তু এক্সামে দিয়েছিল। চলে আসো পরের কোশ্চেন। গণপরিষদের সভাপতি ছিলেন, বহুবার এক্সামে দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। গণপরিষদের সভাপতি কে ছিলেন? অর্থাৎ ড্রাফটিং গণপরিষদ মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি কে ছিলেন? তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। গণপরিষদের প্রথম বৈঠক কবে বসে? এখান থেকেও কোশ্চেন দিয়েছে। তো 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম বৈঠক বসে। এই প্রথম বৈঠকে সভাপতি কে করেছিলেন? সভাপতি করেছিলেন সচ্চিদানন্দ সিনহা। আচ্ছা, সচ্চিদানন্দ সিনহা ইনি কিভাবে এই চেয়ারম্যান হলেন? তো এনার চেয়ারম্যান হওয়ার পিছনে রিজন হলো, প্রথম যেদিন বৈঠক বসে সেই বৈঠকে কিন্তু চেয়ারম্যান আগে থেকে ইলেক্টেড হয়নি। সুতরাং সেই দিন কি করা হয়েছিল, সেই যতজন মেম্বার সেখানে বসেছিল 389 জন, সেই 389 জন মেম্বারের মধ্যে কিন্তু সব থেকে বয়স বেশি যার, তাকে সেই দিন চেয়ারম্যান করা হয়েছিল। এবং সব থেকে বয়স বেশি এই যে কনসেপ্ট, এই কনসেপ্টটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে দিয়েছে। অ্যান্সার হবে ফ্রান্সের সংবিধান থেকে কিন্তু এই কনসেপ্টটা নেওয়া হয়েছে। এবং কোশ্চেন এখান থেকে দেবে যে গণপরিষদের প্রথম অস্থায়ী মেম্বার, কারণ তিনি কিন্তু ইলেক্টেড হয়ননি, সেই কারণে প্রথম অস্থায়ী মেম্বার বা প্রথম গণপরিষদের সভাপতি যদি দেয় তাও হবে সচ্চিদানন্দ সিনহা, বা অস্থায়ী মেম্বার দিলে সেটাও হবে কি সচ্চিদানন্দ সিনহা। এরপর এর জাস্ট দুদিন পর 11 ডিসেম্বরে যখন দ্বিতীয় বৈঠক বসে, সেই দ্বিতীয় বৈঠকে ইলেকশন হয়ে গেছে, এদের মধ্যে কে চেয়ারম্যান হবে? তো দ্বিতীয় বৈঠকে
চেয়ারম্যান হন কে? চেয়ারম্যান হন রাজেন্দ্র প্রসাদ। রাজেন্দ্র প্রসাদ। তো এখানে কোশ্চেন দিয়েছিল, দেখো গণপরিষদের সভাপতি ছিলেন, তো এর মধ্যে সচ্চিদানন্দ সিনহার নাম দেওয়া নেই, সেই কারণে কিন্তু রাজেন্দ্র প্রসাদের নাম আমরা এখান থেকে সঠিক অ্যান্সার বেছে নিয়েছি। এবং কোশ্চেন এইভাবেও দেবে যে গণপরিষদের প্রথম স্থায়ী পার্মানেন্ট চেয়ারম্যান, পার্মানেন্ট সভাপতি কে হয়েছিলেন? স্থায়ী সভাপতি। তো স্থায়ী সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। তখনই কিন্তু অপশন এতে থাকবে সচ্চিদানন্দ সিনহা, সচ্চিদানন্দ সিনহা কিন্তু অপশন মার্কিং করবে না, অ্যান্সার কিন্তু ভুল হয়ে যাবে। তো চলে আসো পরের কোশ্চেনে। ভারতে পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? ইজি কোশ্চেন, বহুবার কোশ্চেনটা দিয়েছে এবং বিশেষ করে এই কোশ্চেনটা রেলের এক্সামে বহুবার দিয়েছিল। কোশ্চেনটা রেলের যে গ্রুপ ডি এক্সামটা হয়ে গেল, তো ৭৩তম সংশোধনী, ৭২তম, ৭০তম না ৬৮তম? তো পঞ্চায়েত ব্যবস্থা প্রবর্তিত হয় ৭৩তম সংশোধনীর মাধ্যমে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই যে ৭৩তম সংশোধনী কত সালে হয়েছিল? হয়েছিল ১৯৯২ সালে, এবং এটা যখন কার্যকরী হয় এর পরবর্তী বছর ১৯৯৩ সালে। এখান থেকে আরেকটা মাথায় রাখবে, ৭৪তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কি অ্যাড করা হয়েছিল? অ্যাড করা হয়েছিল মিউনিসিপাল। এটাও কিন্তু এক্সামে তোমাদের কোশ্চেন দিয়েছে। আচ্ছা, এখানে যেহেতু পঞ্চায়েতের ব্যাপারে প্রসঙ্গ আসলো, পঞ্চায়েতি রাজের ব্যাপারে, এখান থেকে 4টে কমিটি আমি আলোচনা করে দেবো। 4টে কমিটি এখান থেকে আলোচনা করে দিচ্ছি, খেয়াল রাখবে, এখান থেকে কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। একটা হলো বলবন্ত রায় মেহতা কমিটি, একটা হলো অশোক মেহতা কমিটি, অশোক মেহতা কমিটি। আচ্ছা, 3টে মাথায় রাখো, বেশি মাথায় রাখতে হবে না। এলএম সিংভি, এলএম সিংভি অ্যান্ড পিকে ঠুঙ্গান, পিকে ঠুঙ্গান কমিটি। এই 3টে কমিটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ওপরে কি কি কথা বলেছিল? তো বলবন্ত রায় মেহতা কমিটি ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার কথা বলেছে। তো এইভাবে কোশ্চেন দিতে পারে যে ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সুপারিশকে কোন কমিটি করেছিল? তো বলবন্ত রায় মেহতা কমিটি। অশোক রায় মেহতা কমিটি সুপারিশ করেছিল দ্বিস্তরীয় 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 পঞ্চায়েতি রাজ ব্যবস্থার ব্যাপারে। আর এলএম সিংভি অ্যান্ড পিকে ঠুঙ্গান, এনারা পঞ্চায়েতকে সাংবিধানিক মর্যাদা দেওয়ার কথা বলেছিলেন। সাংবিধানিক মর্যাদা দেওয়ার কথা বলেছেন এলভি সিংভি অ্যান্ড পিকে ঠুঙ্গান কমিটি। এখান থেকে আরেকটা কোশ্চেন মাথায় রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ভারতের কোথায়, মানে কোন ইউটিতে এখনো দ্বিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু আছে? তো সেটা আছে একমাত্র দাদরা ও নগর হাভেলিতে, দাদরা অ্যান্ড নগর হাভেলি। চলে আসো পরবর্তী কোশ্চেনে। ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা নিচের কোন তালিকার অন্তর্ভুক্ত? কেন্দ্র তালিকা, রাজ্য তালিকা, যুগ্ম তালিকা, না এর মধ্যে কোনোটা নয়? তো শিক্ষা এটা যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত, অর্থাৎ কনকারেন্ট লিস্টের অন্তর্ভুক্ত। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। এই 3টে তালিকা কোন শিডিউলে আছে? 7 শিডিউলে আছে। এগুলো কিন্তু অলরেডি আজকের এই ক্লাসেই আলোচনা করে দিয়েছি। চলে আসো পরের কোশ্চেন। সুপ্রিম কোর্টের বিচারকদের অবসর গ্রহণের বয়স কত? সুপ্রিম কোর্টের বিচারকরা কত বছর বয়সে তারা রিটায়ার হন? তো রিটায়ার হন 65 বছর বয়সে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। সুপ্রিম কোর্টের প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দিই। সুপ্রিম কোর্টের প্রথম যিনি চিফ জাস্টিস হয়েছেন তার নাম কি? বহুবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে, তার নাম হলো হরিলাল জে কানাইয়া। হরিলাল কানাইয়া বা হরিলাল জে কানাইয়া। এখান থেকে কোশ্চেন দেবে, সুপ্রিম কোর্টের প্রথম মুসলিম চিফ জাস্টিস কে হয়েছেন? তো তার নাম মাথায় রাখবে মোহাম্মদ হিদায়তুল্লাহ, মোহাম্মদ হিদায়াতুল্লাহ। মোহাম্মদ হিদায়াতুল্লাহ থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে, কারণ এখান থেকে কোশ্চেন একবার দিয়েছিল। মোহাম্মদ হিদায়াতুল্লাহ
একমাত্র তিনি বিচারপতি যিনি রাষ্ট্রপতির ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রপতির অ্যাবসেন্সে তিনি রাষ্ট্রপতির ভূমিকা পালন করে একমাত্র চিফ জাস্টিস, রাষ্ট্রপতির ভূমিকা পালন করা একমাত্র চিফ জাস্টিস হলেন এমডি হিদায়তুল্লাহ। আর এখান থেকে আরেকটা ফ্যাক্ট মাথায় রাখবে যে প্রথম দলিতদের মধ্যে চিফ জাস্টিস হয়েছেন, তার নাম কি? তার নাম হলো কে জি বালাকৃষ্ণন। আর এখন বর্তমান যিনি চিফ জাস্টিস আছেন ভারতে, তিনি হলেন ডিওয়াই চন্দ্রচূড়। যারা রেগুলার বেসিসে এই চ্যানেল থেকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো, তারা আশা করি ইজিলি অ্যান্সারটা করতে পারবে। তো এটা কোশ্চেনটা এসেছিল, দেখতেই পাচ্ছ, WBCS 2014। চলে আসো পরের কোশ্চেনে, ভুল বিবৃতিটি চিহ্নিত করো। তো রাজ্যের অর্থ বিলের ওপর কোনো ক্ষমতা নেই, এর মধ্যে কোনটা ভুল সেটা এখান থেকে চিহ্নিত করতে বলছে। তো রাজ্যসভার অর্থ বিলের ওপরে কোনো ক্ষমতা নেই, এটা এখানে ঠিক বলা আছে। অপশন সির দিকে চেক করো, রাজ্যসভার শাসন ব্যবস্থার উপরে কোনো প্রকৃত নিয়ন্ত্রণ নেই, তো এটাও এখানে ঠিক বলা আছে। রাজ্যসভার সভাপতিত্ব করেন ভারতের উপরাষ্ট্রপতি, এটাও ঠিক বলা আছে। তো এখানে যেটা ভুল সেটা হলো রাজ্যসভার অর্থ বিলের ওপরে ক্ষমতা আছে, তো এটাই কিন্তু এখানে ভুল বলা আছে। অপশন নাম্বার বি এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে, 39 নাম্বার কোশ্চেনেও কিন্তু এখানে বলছে যে ভুল বিবৃতিটি চিহ্নিত করো। তো রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন, এর মধ্যে ভুল যেটা সেটা আমি বলেই দিচ্ছি, রাষ্ট্রপতি ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন না। তো অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। তো ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব কে করেন, কোশ্চেন দিতেই পারে। তো ক্যাবিনেট মিটিংয়ে সভাপতিত্ব করেন ভারতের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার। তো বর্তমানে আছেন কে? নরেন্দ্র মোদী। তো নরেন্দ্র মোদী কিন্তু সভাপতিত্ব করেন। এখান থেকে রাষ্ট্রপতির প্রসঙ্গ যেহেতু আসলো, রাষ্ট্রপতি থেকে আমি কিছু ফ্যাক্ট এখান থেকে রিলেট করিয়ে দিই। প্রেসিডেন্ট হতে গেলে 4টে ক্রাইটেরিয়া লাগে। 4টে ক্রাইটেরিয়া কি কি মাথায় রাখবে? একটা তো এক্ষুনি বললাম যে 35 বছর বয়স তার হতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া, তাকে ভারতীয় হতে হবে, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে তাকে অবভিয়াসলি। তৃতীয় ক্রাইটেরিয়া কি? তৃতীয় ক্রাইটেরিয়া হলো লোকসভার যোগ্যতা, মানে লোকসভার যে সমস্ত মেম্বার তাদের সমান যোগ্যতা থাকতে হবে। অপশন নাম্বার 4 নম্বর অপশন কি হবে? 4 নম্বর অপশন মাথায় রাখো যে সরকারি কোনো কাজ করা যাবে না, অর্থাৎ সরকারি বা লাভজনক পদে থাকা যাবে না। আর 15,000 টাকা, মানে যখন সে প্রেসিডেন্ট হিসাবে লড়বে তখন 15,000 টাকা তাকে সিকিউরিটি মানি জমা রাখতে হবে। চলে আসো পরবর্তী কোশ্চেনে, নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার? আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি, যখন একটা প্রেসিডেন্ট হিসেবে কেউ লড়বেন, সেই প্রেসিডেন্ট যদি রাজ্যসভা বা লোকসভার থেকে আসে তখন সে কিন্তু ফার্স্টে ইস্তফা দেবে না। সে যদি প্রেসিডেন্ট হয়ে যায়, মানে প্রেসিডেন্টের ইলেকশনের পরে সে যদি প্রেসিডেন্ট হয়ে যায় তখন সেই ইস্তফা দেবে। আর যদি কেউ নর্মাল ব্যক্তি, মানে কোনো সরকারি কর্মচারী যদি সে প্রেসিডেন্টের জন্য দাবিদার হয় তখন তাকে কিন্তু সেই সরকারি কাজ থেকে আগে ইস্তফা দিতে হবে, তারপরে গিয়ে তাকে সেই প্রেসিডেন্ট হওয়ার জন্য ভোটে দাঁড়াতে হবে। তো এই দুটো পার্থক্য মাথায় রাখবে। লোকসভা আর যদি মেম্বার বা রাজ্যসভার মেম্বার হয় তাদেরকে কিন্তু ইস্তফা আগে থেকে দিতে হয় না। চলে আসো পরের কোশ্চেনে, নিম্নলিখিত কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসাবে স্বীকৃত নয়? সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, যথেষ্ট জীবিকা অর্জনের অধিকার। এর মধ্যে কোনটা ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে নেই, মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয় না? তো এর মধ্যে মৌলিক অধিকার হিসেবে যেটা স্বীকৃত হয় না সেটা হলো যথেষ্ট জীবিকা অর্জনের অধিকার। অপশন ডি এর কারেক্ট অ্যান্সার। দেখতেই পাচ্ছ WBCS 2014 কিন্তু কোশ্চেন দিয়েছিল এই কোশ্চেনটা। এবং এটা, এই যে যথেষ্ট জীবিকা অর্জনের অধিকার, এটা কততম আর্টিকেলে বলা আছে? এটা কিন্তু ডিপিএসপিতে বলা আছে। ডিপিএসপির 39 নম্বর আর্টিকেলে কিন্তু বলা আছে যথেষ্ট জীবিকা অর্জনের অধিকারের কথা। চলে আসো পরের কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ মানে ভারতের রাষ্ট্রপতিকে তাড়িয়ে দেওয়া, পিছনে লাথি মেরে বের করে দেওয়া। তো যাই হোক, অ্যাজ এ রেসপেক্ট ইমপিচ বলা হয়, তার বাংলা মানে কি সেটা আমি বলে দিলাম। তো ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে কে? বিশেষ ট্রাইব্যুনাল, সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় মন্ত্রিসভা না সংসদ? তো অবভিয়াসলি সংসদ কিন্তু ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচ করতে পারে, এছাড়া আর কেউ ইমপিচমেন্ট করতে পারে না। তো অপশন নাম্বার ডি এর সঠিক অ্যান্সার হবে।
ভারতের রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার পদ্ধতি একটুখানি আমি ছোট করে ডিসকাস করে দিচ্ছি। তো ভারতের রাষ্ট্রপতিকে ভারতের কেন্দ্রের যে দুটো সভা আছে কি কি, উচ্চকক্ষ হলো উচ্চকক্ষ কি উচ্চকক্ষ হলো লোকসভা, সরি উচ্চকক্ষ হলো রাজ্যসভা, এবং নিম্নকক্ষ কি নিম্নকক্ষ হলো লোকসভা। তো রাষ্ট্রপতিকে ইমপিচমেন্ট করার নিয়ম কি, যে কোনো কক্ষে তার জন্য দাবি আনতে হবে। তো আমি এখানে ধরে নিচ্ছি তার দাবি আনা হয়েছে লোকসভাতে। তো লোকসভাতে কত পার্সেন্ট লোক, লোকসভার যে টোটাল ক্যাপাসিটি তার 25% তারা দাবি নিয়ে আসবে যে রাষ্ট্রপতি উল্টোপাল্টা কাজ করছে, দেশবিরোধী কাজ করছে, তার বিরুদ্ধে ইমপিচমেন্ট তাকে হটিয়ে দিতে হবে। তো এই দাবি নিয়ে আসার পরে সেই লোকসভার মধ্যে কতজন, লোকসভার এই দাবি নিয়ে আসার পর লোকসভার 2/3 পার্সেন্টেজ লোক সেটাকে অনুমোদন দেবে যে হ্যাঁ রাষ্ট্রপতিকে তাড়িয়ে দেওয়া হোক। অনুমোদন দেওয়ার পরে সেই যে শংসাপত্রটা সেটাকে পাঠানো হবে কোথায়, সেটাকে পাঠানো হবে রাজ্যসভায়। এবং এই যে লোকসভা থেকে রাজ্যসভায় পাঠানো হলো, এই পাঠানোর টাইম কতদিন থাকবে, 14 দিন টাইম থাকবে। এবং এই যখন পাঠাবে, যেদিন পাঠাবে লোকসভা থেকে রাজ্যসভায়, অর্থাৎ যে কোনো সভায় কিন্তু এই 25% লোক এটা রাষ্ট্রপতির ইমপিচমেন্টের ব্যাপারে কিন্তু তারা প্রস্তাব আনতে পারে। তো সেটা লোকসভাও আনতে পারে, রাজ্যসভাও আনতে পারে। তো লোকসভায় যদি আনে, লোকসভায় আনলে একই প্রসেস, 25% প্রস্তাব আনবে, তারপর 2/3 হিসাবে তাকে অনুমোদন দেবে। অনুমোদন দেওয়ার পরে সেটাকে পাঠাবে অপর সভা কোনটা পড়ে আছে, রাজ্যসভা। তো রাজ্যসভাতে পাঠাবে। রাজ্যসভায় যখন পাঠাবে 14 দিনের টাইম দেবে। এই 14 দিন টাইমটা কাকে দেবে, 14 দিন টাইমটা দেওয়া হবে ভারতের প্রেসিডেন্টকে বলা হবে যে তুমি এই উল্টোপাল্টা কাজ করেছো, এর জন্য তোমাকে অপসারণ করা হবে, এবং এর জন্য প্রস্তাব রাজ্যসভায় পাঠানো হলো। এবং এই 14 দিনের মধ্যে রাষ্ট্রপতি স্বয়ং অথবা রাষ্ট্রপতির কোনো লোক বা রাষ্ট্রপতির কোনো উকিল এসে রাষ্ট্রপতি যে এই কাজটা করেনি তার বিরুদ্ধে, মানে তার হয়ে সেটা ছাপাই দেবে। এবার সেটা শুনে যদি রাজ্যসভার মানে অপর যে সভা তার যদি মনোপুত হয় যে হ্যাঁ ঠিক আছে, এটা ঠিক বলছে তার উকিল, তখন তারা সাইন করবে না। আর যদি রাজ্যসভা যদি সাইন করে দেয়, রাজ্যসভার কতজন সাইন করবে, রাজ্যসভারও কিন্তু 66% অর্থাৎ 2/3 মেম্বার সাইন করবে। যদি সাইন করে দেয় তাহলে রাষ্ট্রপতিকে ইমপিচ করে দেওয়া হবে। তো এটাই হলো রাষ্ট্রপতিকে ইমপিচ করার পদ্ধতি। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের সংবিধানে এখান থেকে কোশ্চেন দেবে যে রাষ্ট্রপতিকে ইমপিচ করার জন্য কোন কক্ষে পাঠানো হয়। তো যে কোনো কক্ষে পাঠানো যেতে পারে, লোকসভাও পাঠানো যেতে পারে, রাজ্যসভাও পাঠানো যেতে পারে। তো রাজ্যসভাতে পাঠালেও ওই একই প্রসেস, 25% লোক আগে প্রস্তাব নিয়ে আসবে, তারপরে 2/3 অনুমোদন দেবে, তারপর সেটাকে লোকসভায় পাঠাবে যখন, তখন সেই 14 দিন টাইম দেবে। সেই 14 দিন টাইমের মধ্যে রাষ্ট্রপতিকে সাফাই দিতে হবে যে সে সেই কাজটা করেনি বা সেই কাজটা ভুলবশত করেছে। যদি ভালো লাগে তারা সাইন করবে না, ভালো লাগলে যদি 2/3 যদি সাইন করে দেয় অপর পক্ষ, তাহলে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট হতে বাধ্য। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের সংবিধানের কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটা। কোশ্চেন এইভাবে দিতে পারে, ভারতে এখন বর্তমান মৌলিক অধিকারের সংখ্যা কটা। আবার এইভাবে কোশ্চেন দিতে পারে যে যখন সংবিধান গৃহীত হয়েছিল, সংবিধান প্রণয়নের সময়, তখন মৌলিক অধিকারের সংখ্যা কটা ছিল। তো বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কটা, বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা 6টা। কিন্তু সংবিধান যখন গৃহীত হয়েছিল তখন মৌলিক অধিকারের সংখ্যা কটা ছিল, তখন মৌলিক অধিকারের সংখ্যা ছিল কিন্তু 7টা। এই 7টা ফান্ডামেন্টাল রাইটের মধ্যে কোন মৌলিক অধিকারকে অ্যাবলিশ করা হয়েছে, সেটা হলো সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার এটা কিন্তু আগে ফান্ডামেন্টাল রাইটের মধ্যে ছিল। ফান্ডামেন্টাল রাইটস এর কত নম্বর ধারায় ছিল, এটা ছিল আর্টিকেল নাম্বার 19-এ ছিল। এটাকে কিন্তু আর্টিকেল 19 থেকে হটিয়ে দেওয়া হয়েছে। হটিয়ে এটাকে এখন কোথায় নিয়ে যাওয়া হয়েছে, এটাকে নিয়ে যাওয়া হয়েছে কানুনি অধিকারে। কানুনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছে। কততম আর্টিকেল, আর্টিকেল নাম্বার 300 এতে কিন্তু এটাকে নেওয়া হয়েছে। আর্টিকেল নাম্বার 300 মাথায় রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন তোমাদের দিয়েছে। এবং এই যে সম্পত্তির অধিকারকে হটানো হয়েছিল, এটা কততম সংশোধনীর মাধ্যমে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার এক্সামে কোশ্চেন দিয়েছে। 86তম অ্যামেন্ডমেন্ট, সরি 44তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে, 44th অ্যামেন্ডমেন্ট 1978 সালে হয়েছিল। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কিন্তু সম্পত্তির অধিকারকে হটিয়ে কানুনি অধিকারে নিয়ে যাওয়া হয়েছে।
আর এখান থেকে আরেকটা যেটা আমি ভুল করে লিখছিলাম 86তম, এটাও কিন্তু মাথায় রাখবে যে 86তম অ্যামেন্ডমেন্টে কি হয়েছিল। 86তম অ্যামেন্ডমেন্ট এটা কবে হয়েছিল? হয়েছিল 2002 সালে। এই 86তম অ্যামেন্ডমেন্টে শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে। শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার করা হয়েছে কততম আর্টিকেলে? আর্টিকেল নাম্বার 21-এর এতে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। কোশ্চেনটা কিন্তু এখান থেকে মাথায় রাখবে। আরেকটা কোশ্চেন এখানে জাস্ট মাথায় আসলো যে 44তম সংশোধনী দেখে 42তম সংশোধনী যখন পড়িয়েছি এই আজকের ক্লাসে একটা কোশ্চেন ছিল 42তম সংশোধনী, সেখানে কিন্তু মাথায় রাখবে এই 42তম সংশোধনীকে বলা হয়, আচ্ছা পরের দিন বলবো, যাই হোক চলে আসো পরের কোশ্চেনে। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলোকে পাশ করতে পারে কেন্দ্র সরকারের বার্ষিক বাজেট, রাজ্য সরকারের বার্ষিক বাজেট, সংবিধান সংশোধন না উপযুক্ত কোনোটা নয়। ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যের বিধানসভাগুলো পাশ করতে পারে কি? এর মধ্যে কোনটা সঠিক অ্যান্সার? তো এটা পাশ করতে পারে কি? এটা পাশ করতে পারে রাজ্য সরকারের বার্ষিক বাজেট। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভারতবর্ষের রাষ্ট্র ব্যবস্থা হলো ফেডারেল, ইউনিটারি অর্থাৎ এক রাষ্ট্রীয়, না সেমি ফেডারেল, না এর মধ্যে কোনোটা নয়। তো ভারত কিন্তু অবভিয়াসলি ফেডারেল কান্ট্রি, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন সরাসরি ভারতের জনগণ দ্বারা, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভার সদস্য দ্বারা, রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের দ্বারা, উপরোক্ত কোনোটা নয়। তো রাষ্ট্রপতির নির্বাচন হয় লোকসভা, রাজ্যসভা এবং রাজ্য বিধানসভা সদস্য দ্বারা, অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এবং মাথায় রাখবে এই রাষ্ট্রপতির নির্বাচনে লোকসভার যে 2জন অ্যাংলো ইন্ডিয়ান আর রাজ্যসভার যে 12জন নমিনেটেড থাকে এরা কিন্তু অংশগ্রহণ করতে পারে না। বিধান পরিষদ এটাও কিন্তু অংশগ্রহণ করতে পারে না। এই তিনটে জিনিস মাথায় রাখবে, এইভাবে কিন্তু কোশ্চেন দিতে পারে যে লোকসভার অ্যাংলো ইন্ডিয়ানরা ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে কিনা। না, রাজ্যসভার 12জন নমিনেট তারাও কিন্তু অংশগ্রহণ করতে পারে না, আর বিধান পরিষদের মেম্বাররাও কিন্তু রাষ্ট্রপতির নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারে না। চলে আসো পরের কোশ্চেন। বাক স্বাধীনতা হলো একটি মৌলিক অধিকার, ডিপিএসপি, রাজ্যের বিধানসভা প্রণীত অধিকার, না এর মধ্যে কোনোটা নয়। তো বাক স্বাধীনতা একটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের সংবিধান অনুযায়ী কৃষি ক্ষেত্র হলো অঙ্গরাজ্যের বিষয় অর্থাৎ স্টেটের বিষয়, কেন্দ্র সরকারের বিষয়, কেন্দ্র রাজ্যের যৌথ বিষয়, না এর মধ্যে কোনোটা নয়। তো দেখতেই পাচ্ছ যে স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট থেকে কিন্তু প্রত্যেকটা তোমাদের সেটে কোশ্চেন থাকছে, মানে প্রত্যেক বছরই ডাব্লিউবিসিএস এর সেট থেকে কিন্তু কোশ্চেন থাকছে এই তিনটে লিস্ট থেকে। তো কৃষি ক্ষেত্র এটা অবভিয়াসলি স্টেটের লিস্ট অর্থাৎ রাজ্যের বিষয়, অঙ্গরাজ্যের বিষয়, অপশন নাম্বার এ এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেনে। ভারতের রাষ্ট্র ব্যবস্থা হলো গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, সামরিক, না এর মধ্যে কোনোটা নয়। তো ভারতের রাষ্ট্র ব্যবস্থা এটা ছোটবেলা থেকেই পড়ে এসেছি, গণতন্ত্র। তো গণতান্ত্রিক এখানে সঠিক অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার। তো এটা মূলত কোথায় বলা আছে? বলা আছে কিন্তু প্রিয়াম্বেলে। প্রিয়াম্বেল একে বাংলায় কি বলা হয়? প্রস্তাবনা। প্রস্তাবনায় বলা আছে। একে প্রিয়াম্বেলের প্রসঙ্গ যেহেতু আসলো, এখান থেকে একটা ফ্যাক্ট মাথায় রাখবে, প্রিয়াম্বেলকে মাত্র একবারই কিন্তু সংশোধন করা হয়েছে। সেই সংশোধনটা কততম অ্যামেন্ডমেন্টে করা হয়েছে? 42তম অ্যামেন্ডমেন্টে। 42তম অ্যামেন্ডমেন্টে করা হয়েছে প্রিয়াম্বেল। তাই 42তম অ্যামেন্ডমেন্টকে, যেটা একটুখানি আগে বলতে চাইছিলাম, 42তম অ্যামেন্ডমেন্টে কিন্তু অনেক কিছু জিনিস হয়েছে, সেগুলো অন্য একদিন ক্লাসে আলোচনা করব। তো 42তম অ্যামেন্ডমেন্টকে মাথায় রাখবে মিনি কনস্টিটিউশন বলা হয়। মিনি কনস্টিটিউশন বলা হয়। কোশ্চেন দিয়েছিল মিনি কনস্টিটিউশন বলা হয় কততম অ্যামেন্ডমেন্টকে? 42তম অ্যামেন্ডমেন্ট। 42তম অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? 1976 সালে 42তম অ্যামেন্ডমেন্ট হয়েছিল। এবং ভারতের সংবিধানের যে প্রস্তাবনা, এই সংবিধানের প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নয়। এই কথাটা কে বলেছে? ভালোভাবে খেয়াল করো কি বলছি। ভারতের সংবিধানের প্রস্তাবনা ভারতের সংবিধানের অংশ নয়, এটা বেরুবাড়ির মামলায় কিন্তু বলা হয়েছে। বেরুবাড়ির মামলায় কিন্তু বলা হয়েছিল। কিন্তু এর পরবর্তীতে 1973 সালে এসে কেশবানন্দ ভারতী
যে কেস, সেই কেশবানন্দ ভারতী কেসে বলা হয় যে প্রস্তাবনা সংবিধানেরই একটা অংশ। তো কোন কেসে বলা হয় কেশবানন্দ কেশবানন্দ ভারতী কেস? এই কেসে কিন্তু বলা হয় যে প্রস্তাবনা সংবিধানের একটা অংশ। আর কোন কেসে সংবিধানের অংশ নয় বলা হয় সেটা মাথায় রাখবে, বেরুবাড়ি মামলায়। চলে আসো পরের কোশ্চেনে, সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? তো এখানে দেখো সংবিধান সভার প্রথম সভাপতি কে আছে, দেখো ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। ডাব্লিউবিসিএস 2013 কোশ্চেন। চলে আসো পরের কোশ্চেন, রিপিট হয়েছে দেখতেই পাচ্ছ, কারণ ফার্স্টে যখন 2017 2016 কোশ্চেন করাচ্ছিলাম সেখানে কিন্তু এই কোশ্চেনটা ছিল। তো লাস্ট কোশ্চেন আজকের ক্লাসে, কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? রাজা গোপালাচারী, শরৎচন্দ্র বসু, মতিলাল নেহেরু, না শ্যামাপ্রসাদ মুখার্জি? তো শ্যামাপ্রসাদ মুখার্জি এনার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়। তো অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো আশা করি আজকের এই সেটে যে কোশ্চেনগুলো তোমাদের করানো হলো প্রিভিয়াস ইয়ারে ডাব্লিউবিসিএস এর যে কোশ্চেনগুলো এসেছিল, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। ক্লাস ভালো লাগলে, কোশ্চেনগুলো যদি তোমাদের হেল্প হয়, তাহলে অবভিয়াসলি কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা ডাব্লিউবিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, এছাড়া পিএসসির আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের এই সেটের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী সেট নিয়ে, সেখানেও কিন্তু 50টা কোশ্চেন থাকবে পলিটির ওপর থেকে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। থ্যাংক ইউ।